ডিএসপি সাহেব যে ট্রেনে করে যাচ্ছিলেন তার মৃত স্ত্রী সেই ট্রেনেই ছোলা বিক্রি করছিলেন। তারপর যা হলো তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, ডিএসপি অভয় প্রতাপ সিং নিজের ঘড়ির দিকে তাকালেন। রাত 10টা বাজছিল। ট্রেন দিল্লির দিকে ছুটে চলেছিল। বাইরের অন্ধকারে মাঝে মাঝে কোনো গ্রাম বা স্টেশন পেছনে ফেলে যাচ্ছিল ট্রেনটি। কিন্তু তার চোখ অন্য কোথাও দেখছিল, সেই স্মৃতিগুলোর দিকে যা তিনি চেয়েও ভুলতে পারছিলেন না। তার স্ত্রী সঞ্জনা 1 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এক মর্মান্তিক দুর্ঘটনায় তাকে চিরকালের জন্য হারিয়েছেন তিনি। কিন্তু তার স্মৃতি আজও অভয়ের সাথেই আছে। তার হাসি, তার কথা, তার অভিযোগ, সবকিছু। এই সফরেও তিনি নিজের একাকিত্বের সঙ্গে লড়াই করছিলেন। ট্রেনের ভেতরে বেশ শোরগোল ছিল। কেউ কেউ ঘুমিয়ে পড়েছিলেন, কেউ জানলা দিয়ে বাইরে দেখছিলেন, আবার কেউ নিজের গল্পে মগ্ন ছিলেন। অভয় একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে মাথা ঠেকালেন। ঠিক তখনই এক চেনা কণ্ঠস্বর তার কানে এলো। ছোলা নিন, তাজা ছোলা, গরম গরম ছোলা। অভয়ের বুক ধড়পড় করে উঠল। এই গলার স্বর, এ তো সঞ্জনার গলা। তার মস্তিষ্ক যেন অবশ হয়ে গেল। এটা কি তার মনের ভুল ছিল? তিনি কি সঞ্জনার স্মৃতিতে এতটাই ডুবে গেছেন যে প্রতিটি কণ্ঠস্বরই সঞ্জনার মতো মনে হচ্ছে? কিন্তু না, এটা শুধু কণ্ঠস্বরই ছিল না, কথা বলার ভঙ্গিও ছিল একই রকম, সুরটাও ছিল এক। তিনি ধীরে ধীরে ঘাড় ঘোরালেন এবং তার নজর যখন সেই মহিলার উপর পড়ল যে ছোলা বিক্রি করছিল, তখন তার নিঃশ্বাস আটকে গেল। ভিড়ের মাঝে ট্রেনের করিডরে আবছা আলোর নিচে ঠিক সেই চেহারাটাই ছিল যা একসময় তার পৃথিবী ছিল। সঞ্জনা কি বেঁচে ছিল, নাকি এটা অন্য কেউ? একই চেহারা, একই কণ্ঠস্বর। অভয়ের চোখ ছানা বড়া হয়ে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা কি তার কোনো বিভ্রাম ছিল, নাকি তিনি যা দেখছিলেন তার শক্তি ছিল? সামনে একই চেহারা, বড় বড় চোখ, সেই মিষ্টি হাসি, সেই সঞ্জনা। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো মারা গেছে। তিনি নিজে তার চিতায় আগুন দিয়েছিলেন, নিজে সঞ্জনার অস্থি গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। তাহলে এই মহিলা কে? অভয়ের পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। তার আঙুল কাঁপতে শুরু করল। তিনি চেয়েও উঠে সেই মহিলার কাছে যেতে পারছিলেন না। তার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। ঠিক তখনই এক যাত্রী সেই ছোলাবালিকে জিজ্ঞেস করলেন, বোন, এই ছোলা কত করে? 10 টাকা নিন বাবুজি, খুব ভালো ছোলা। আবার সেই কণ্ঠস্বর, একই নরম সুর। অভয়ের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এই কণ্ঠস্বর তিনি কখনোই ভুলতে পারেন না। কতবার এই স্বরে তিনি ভালোবাসা শুনেছেন, অভিমান শুনেছেন। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এই কণ্ঠস্বরের সাথেই কাটিয়েছেন। তার ধুকপুক করার হৃদয় হঠাৎ উত্তেজনায় লাফিয়ে উঠল। তিনি সিট থেকে ঝটকায় উঠে দাঁড়ালেন এবং দ্রুত সেই মহিলার দিকে এগিয়ে গেলেন। কিন্তু ঠিক তখনই ট্রেনটি এক ঝটকায় থামল। অভয় নিজের জায়গায় টাল খেলেন, আর তিনি সামলে ওঠার আগেই সেই মহিলা ভিড়ের মধ্যে এগিয়ে গেল। তিনি তক্ষুনি ডাক দিলেন, সঞ্জনা। মহিলাটি থমকে গেল। সে ধীরে ধীরে মুখ ফেরাল এবং তার চোখ অভয়ের চোখের সঙ্গে মিলল। সেই চোখে অবাক হবার ছাপ ছিল, কিন্তু চেনার কোনো লক্ষণ ছিল না। অভয়ের বুক দুরুদুরু করছিল। তার চোখ সরাসরি সেই মহিলার চোখের দিকে নিবদ্ধ। কিছু মুহূর্তের জন্য যেন পুরো পৃথিবী থমকে গেল। ট্রেনের ভেতরের বাকি মানুষরা নিজের জীবনে ব্যস্ত ছিল, কিন্তু অভয়ের পৃথিবী শুধু সেই মহিলার চারপাশেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। চেহারা একই ছিল, চোখ একই ছিল, কণ্ঠস্বরও একই, কিন্তু তাকে সঞ্জনা বলে মনে হচ্ছিল না কেন? মহিলাটি কিছুক্ষণ অভয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল, তারপর চোখ নামিয়ে আবার নিজের ছোলার ঝুড়ি সামলাতে লাগল। সঞ্জনা? অভয় আবার বিড়বিড় করলেন। এবার কণ্ঠে কম্পন ছিল আরও বেশি। কিন্তু মহিলাটি কোনো সাড়া দিল না। সে নিজের ওড়না দিয়ে মুখটা আরও একটু ঢেকে নিল এবং ভিড়ের মধ্যে এগিয়ে যেতে লাগল। অভয়ের পায়ে যেন কেউ শিকল বেঁধে দিয়েছিল। তিনি বুঝতে পারছিলেন না, এটা কোনো খেলা নাকি তার সাথে খুব বড় কোনো প্রতারণা হয়েছে। যদি এ সঞ্জনা হয়, তবে সে এখানে কিভাবে এলো? আর যদি এ সঞ্জনা না হয়, তবে সে সঞ্জনার মতো দিখতে কেন? শেষমেশ সাহস সঞ্চয় করে তিনি তার পিছু নিলেন। মানুষকে সরিয়ে যখন তিনি তার কাছাকাছি পৌঁছলেন, ধীরে করে তার হাত চেপে ধরলেন। মহিলাটি চমকে গেল। আমাকে ছেড়ে দিন সাহেব, সে চড়া গলায় বলল, যেন সে ভয় পেয়েছে। কিন্তু অভয় তার ধরা আলগা করলেন না। তুমি কে?
সেই মহিলাটি প্রথমবার সরাসরি অভয়ের চোখের দিকে তাকাল। এবার তার চোখে কিছুটা নমনীয়তা ছিল। আমি কে তাতে আপনার কি আসে যায় সাহেব? তার কণ্ঠে এক অদ্ভুত যন্ত্রণা ছিল। অভয় স্তম্ভিত হয়ে গেলেন। এই উত্তর তার ভেতরটা ভেঙে দিল। আসে যায়, অনেক কিছু আসে যায়। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। কিছু যাত্রী এই দৃশ্য দেখছিলেন। মহিলাটি অস্বস্তি বোধ করতে শুরু করল। সে ঝটকায় অভয়ের হাত ছাড়িয়ে নিল এবং ট্রেনের পরের কামরার দিকে দৌড়ে গেল। অভয় কিছু না ভেবেই তার পেছনে দৌড় দিলেন। কিন্তু পরের কামরায় পৌঁছতেই সেই মহিলাকে আর দেখা গেল না। সে উধাও হয়ে গেছে। অভয় হাঁপাতে হাঁপাতে দরজার কাছে পৌঁছলেন। তিনি চারদিকে নজর ঘোরালেন, কিন্তু সেই মহিলা কোথাও নেই। এটা কিভাবে সম্ভব? ট্রেন দ্রুত গতিতে চলছিল। সে হঠাৎ কোথায় উধাও হতে পারে? কামরার যাত্রীরা তাকে অদ্ভুতভাবে দেখছিল। কেউ কেউ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে সাহেব? কিন্তু অভয়ের কাছে কোনো জবাব ছিল না। তার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। এটা কি সত্যিই তার সঞ্জনা ছিল? যদি তাই হয়, তবে সে পালাচ্ছিল কেন? আর যদি তা না হয়, তবে ঠিক সঞ্জনার মতো দেখতে কোনো মহিলা একই ট্রেনে একই কণ্ঠে থাকা কি নিছক কাকতালীয়? না, এটা কাকতালীয় হতে পারে না। অভয় বিড়বিড় করলেন। ঠিক তখনই এক বৃদ্ধ যাত্রী কাছে এসে বললেন, বাবা, যাকে খুঁজছ সে হয়তো আগের স্টেশনে নেমে গেছে। আগের স্টেশন? কিন্তু সে যদি সত্যিই সঞ্জনা হয়, তবে সে কেন এভাবে গরিবের মতো ছোলা বিক্রি করছে? অভয়ের চোখের সামনে ১ বছর আগের ঘটনাগুলো ভেসে উঠল। সঞ্জনার অ্যাক্সিডেন্ট, হাসপাতালে ভর্তি হওয়া, তারপর ডাক্তারদের বলা যে সে আর নেই, এবং তারপর তার শেষকৃত্য। যদি সে মারা না যায়, তবে চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছিল। এটা কি কোনো গভীর ষড়যন্ত্র ছিল? নাকি এমন কোনো রহস্য যা এতদিন তার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল? কিন্তু এখন আর বিষয়টি শুধু স্মৃতি বা আবেগের রইল না। এটি সত্য জানার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অভয় ঠিক করলেন তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন। তিনি তখনই পকেট থেকে মোবাইল বের করলেন এবং আগে স্টেশনের লোকেশন চেক করলেন। যদি সে সেখানে নেমে থাকে, তবে আমি তাকে খুঁজে বের করব। সত্যের কাছাকাছি পৌঁছনোর জন্য অভয়ের জেদ আরও দৃঢ় হল। তার মাথায় কেবল একটা প্রশ্ন ঘুরছিল, যদি সঞ্জনা মারা গিয়ে থাকে, তবে এই মহিলা কে? আর যদি এ সঞ্জনা হয়, তবে সে এখানে কিভাবে পৌঁছল? তিনি তখনই ট্রেনের গার্ডের সাথে যোগাযোগ করলেন এবং জিজ্ঞেস করলেন আগে স্টেশন কোনটি ছিল। গার্ড জানালেন শিবপুরী জাংশন। অভয় তখনই তার মোবাইল বের করে স্টেশন মাস্টারের নম্বর জোগাড় করে কল করলেন। নমস্কার, আমি ডিএসপি অভয় প্রতাপ সিং বলছি। এইমাত্র শিবপুরী জংশনে এক মহিলা নেমেছেন, যাকে আমার শনাক্ত করতে হবে। আপনি কি সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন? স্টেশন মাস্টার প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে বললেন, সাহেব, আমি এই মুহূর্তে কিছু দেখতে পারছি না। তবে আপনি যদি এখানে আসতে পারেন, তবে আমরা একসাথে দেখতে পারি। ঠিক আছে, আমি পরের ট্রেনেই ওখানে আসছি। অভয় তখনই সিদ্ধান্ত নিলেন। ট্রেনটি একটি বড় স্টেশনে থামতে যাচ্ছিল। তিনি সময় নষ্ট না করে ব্যাগ নিয়ে নামার জন্য তৈরি হলেন। ট্রেন থামতেই তিনি প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়লেন এবং স্টেশন মাস্টারের অফিসের দিকে দৌড়ালেন। শিবপুরী জংশনে পৌঁছাতে তার খুব বেশি সময় লাগল না। স্টেশনটি শুনশান মনে হচ্ছিল। কেবল দু-একজন এদিক ওদিক ঘুরছিল। স্টেশন মাস্টার আগে থেকেই অপেক্ষা করছিলেন। সাহেব, আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। অভয় জলদি অফিসের ভেতরে ঢুকলেন। স্ক্রিনে ভিডিও চলতে লাগল এবং সেখানে ক্যামেরায় সেই মহিলাকে দেখা গেল। সে দ্রুত প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু যেই সে বাইরে পৌঁছাল, এক ব্যক্তি আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। সেই ব্যক্তিটি এদিক ওদিক দেখল এবং দ্রুত তাকে একটি গলির দিকে নিয়ে গেল। অভয়ের চোখ কুঁচকে গেল। এই লোকটিকে? স্টেশন মাস্টার মাথা নাড়লেন। প্রথমবার দেখছি সাহেব, তবে সম্ভবত এই গলি স্টেশনের পেছনের বস্তির দিকে যায়। অভয় তখনই ঠিক করলেন তিনি ওই বস্তিতে যাবেন এবং খুঁজে বের করবেন ওই মহিলা কে এবং কার সাথে গেছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং হস্টেলে রাখা পিস্তলটিতে হাত বুলিয়ে নিলেন। এখন এটি কেবল একটি আবেগের সফর নয়, বরং একটি রহস্য উন্মোচনের লড়াই ছিল। অভয় স্টেশন মাস্টারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাইরে বেরোলেন। ক্যামেরায় দেখা গলিটি এখন তার সামনে। শুনশান অন্ধকারে ডুবে আছে সেটি। তিনি পকেট থেকে মোবাইল বের করে টর্চ অন করলেন। গুলিটি সরু ছিল, দুপাশে ভাঙাচোরা ঝুপড়ি আর কাঁচা ঘর। কোথাও হালকা আলো উকি দিচ্ছে, কোথাও নিস্তব্ধতা। অভয় এগোচ্ছিলেন, এমন সময় হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনতে পেলেন। তিনি তখনই নিজের পিস্তল বের করলেন এবং শব্দের দিকে মনোযোগ দিলেন। গুলিটির শেষ প্রান্তে আবছা আলোয় একটি ছায়া নড়তে দেখা যাচ্ছিল। অভয় দ্রুত এগিয়ে গেলেন। যেই তিনি মোড়ের কাছে পৌঁছালেন, একটি দরজা ধীরে বন্ধ হতে দেখলেন। তিনি সময় নষ্ট না করে দরজার কাছে গিয়ে জোরে ধাক্কা দিলেন। কে? ভেতর থেকে এক মহিলার কণ্ঠস্বর এলো। পুলিশ, দরজা খোলো। অভয়ের কণ্ঠ ছিল কঠোর। কিছু মুহূর্ত নিস্তব্ধতা ছিল। তারপর দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে যে মহিলা দাঁড়িয়েছিলেন,
তাকে দেখা মাত্রই অভয়ের শ্বাস আটকে গেল। সেই একই মুখ, সেই একই চোখ, ঠিক যেন সঞ্জনা, কিন্তু এবার তার মুখে ভয়ের ছাপ ছিল। অভয় দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। সামনে সেই মুখটি যাকে তিনি 1 বছর আগে হারিয়েছিলেন, কিন্তু এবার সেই মুখে অপরিচিতি ছিল, ভয় ও উদ্বেগে ভরা সেই অপরিচিত দৃষ্টি। কিছু মুহূর্ত দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। তারপর অভয় কম্পিত কণ্ঠে বললেন, সঞ্জনা। মহিলার চোখে চাঞ্চল্য দেখা দিল, যেন নামটা শুনে সে চমকে গেছে, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। আপনি কে? সে শান্ত কিন্তু কর্কশ গলায় জিজ্ঞেস করল। অভয়ের মনে হল কেউ যেন তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। এটা কি ধরনের রসিকতা সঞ্জনা? তুমি বেঁচে আছো? মহিলার চোখে সন্দেহের ছাপ ফুটে উঠল। আমি জানি না আপনি কার কথা বলছেন। আমার নাম সঞ্জনা নয়। অভয় নিজের কানে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি এক পা এগিয়ে গেলেন। মিথ্যে বলো না, আমি তোমাকে চিনি। তোমার চেহারা, তোমার কণ্ঠস্বর, তোমার প্রতিটি অঙ্গভঙ্গি সবই একই। মহিলাটি ঘাবড়ে গিয়ে দরজার পেছনে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনই ভেতর থেকে কোনো এক বাচ্চার কান্নার আওয়াজ এলো। অভয়ের পা যেন মাটিতে আটকে গেল। বাচ্চা? মহিলাটি দ্রুত দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু অভয় এক ঝটকায় ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন। সামনে একটি ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, বয়স বড়জোর 3 বছর। অভয়ের চোখ বড় বড় হয়ে গেল। ওই বাচ্চার চেহারা ঠিক তার মতো। তার মাথায় যেন এক বিস্ফোরণ ঘটল। এই বাচ্চাটি কে? আর যদি এ সঞ্জনা হয়, তবে 1 বছর আগে যা ঘটেছিল তা কি মিথ্যে ছিল? অভয়ের পা কাঁপছিল। সামনে সেই মহিলা দাঁড়িয়েছিলেন যাকে তিনি নিজের স্ত্রী বলে জানতেন, যে 1 বছর আগে মারা গেছে। আর তার পেছনে দাঁড়িয়েছিল এক শিশু, যার চেহারা তার সাথে হুবহু মিল। ঘরে গভীর নিস্তব্ধতা নেমে এলো। মহিলাটি তৎক্ষণাৎ বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল এবং পেছনে সরে গেল। তার চোখে ভয় ছিল, কিন্তু অভয়ের চোখে প্রশ্নের ঝড় উঠছিল। এই বাচ্চাটি কে? তার কণ্ঠস্বর ছিল ভারী। মহিলাটি চুপ করে রইল। অভয় আরও এক পা এগোলেন। তুমি আমার স্ত্রী সঞ্জনা, তাই না? নাকি আমি এতদিন ধরে প্রতারিত হচ্ছিলাম? মহিলার চোখ ভিজে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আমি আপনাকে চিনি না, আপনি চলে যান। কিন্তু অভয় এখন আর পিছিয়ে যাওয়ার পাত্র নন। তিনি জোর করে ঘরের ভেতরে ঢুকলেন এবং চারদিকে নজর দিলেন। ঘরটি ছোট ছিল, দেওয়ালে নোনা ধরেছে, কিন্তু কোণায় একটি পুরনো ট্রাঙ্ক রাখা ছিল। ট্রাঙ্কটির ঢাকনা অর্ধেক খোলা ছিল, এবং সেখানে এমন কিছু দেখা গেল যা দেখে অভয়ের গায়ের লোম খাড়া হয়ে গেল। সেখানে তার এবং সঞ্জনার বিয়ের ছবি ছিল। অভয় কাঁপতে কাঁপতে ছবিটি তুললেন এবং সঞ্জনার দিকে তাকালেন। এখনো বলবে যে তুমি আমাকে চেনো না? সঞ্জনার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দেওয়ালের ওপর ভর দিয়ে বসে পড়ল, এবং বাচ্চাটি তার কোলে গুটিসুটি মেরে রইল। সত্য আর গোপন থাকতে পারল না। অভয় ধীরে ধীরে বললেন, সঞ্জনা, সত্যিটা বলো, তুমি বেঁচে আছো কিভাবে? আর এই 1 বছর তুমি কোথায় ছিলে? সঞ্জনার চোখে গভীর যন্ত্রণা ফুটে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল এবং কম্পিত কণ্ঠে বলল, সত্যিটা খুব বেদনাদায়ক অভয়, আর সম্ভবত তুমি তা জানার জন্য প্রস্তুত নও। সঞ্জনার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু অভয় আর অপেক্ষা করতে পারছিলেন না। তিনি শান্ত স্বরে বললেন, এখন সত্যি লুকানোর কোনো মানে নেই। আমাকে সব জানতে হবে। সঞ্জনা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে কোলে থাকা বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরল। তারপর কম্পিত কণ্ঠে বলল, যেদিন আমার দুর্ঘটনা হয়েছিল সেদিন আমি মরিনি অভয়। আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। অভয়ের সারা শরীর অবশ হয়ে গেল। কি? মারার চেষ্টা? সঞ্জনা ধীরে মাথা নাড়ল। তার চোখে আতঙ্ক নেমে এলো, যেন সে আবারও সেই রাতটি ফিরে দেখছে। অ্যাক্সিডেন্টের পর যখন আমাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তখন আমি অর্ধমৃত ছিলাম, কিন্তু তার আগেই কেউ আমাকে সেখান থেকে সরিয়ে দেয়। অভয়ের শ্বাস আটকে গেল। কে? সঞ্জনা মৃদু স্বরে বলল, তোমারই ঘরের আপন কেউ। অভয়ের মাথায় বজ্রাঘাত হল। কি ছিল সে? আর সে কেন এমন করল? সঞ্জনার চোখে ঘৃণা আর ভয় একসাথে ফুটে উঠল। সে বাচ্চার মাথায় হাত বুলিয়ে মেঝের দিকে তাকিয়ে খুব কষ্টে বলল, তোমার বড় ভাই বিক্রম। অভয়ের মনে হল কেউ যেন তার হৃদয়ে আঘাত করেছে। তার নিজের ভাই বিক্রম? কিন্তু কেন? তিনি এগিয়ে গিয়ে সঞ্জনার কাঁধ ধরলেন। সঞ্জনা, সত্যি বলো,
বিক্রম কেন এমন করল? সঞ্জনার চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো, কারণ সে ভয় পেয়েছিল যে এই শিশুটি তার সব সম্পত্তি কেড়ে নেবে। অভয়ের মুষ্টিবদ্ধ হাত শক্ত হল। তার নিজের ভাই বিক্রম, সে সঞ্জনার প্রাণের উপর হামলা করেছে, আর এই বাচ্চা। অভয়ের গলা শুকিয়ে এলো। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তার মানে সে কেন এই বাচ্চাকে তার সম্পত্তির পথে বাধা মনে করছিল? সঞ্জনা বাচ্চাটিকে আরও জোরে চেপে ধরল, যেন কোনো এক অদৃশ্য বিপদ থেকে তাকে বাঁচাচ্ছে। তারপর সে ধীরে ধীরে কম্পিত কণ্ঠে বলল, কারণ এই বাচ্চাটি তোমার উত্তরসূরি অভয়। অভয়ের চোখ ছানাবড়া হয়ে গেল। তিনি এক ঝটকায় বাচ্চার দিকে তাকালেন। তার ভেতরের পুলিশের তীক্ষ্ণতা এবং একজন স্বামী ও পিতার আবেগ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। তুমি বলতে চাইছো যে বিক্রমের কাছে এই শিশুটি কাঁটা হয়ে দাঁড়িয়েছিল? সঞ্জনা মাথা নিচু করল। যখন আমি গর্ভবতী ছিলাম, তখন বিক্রম জানতে পেরেছিল যে তোমার সমস্ত সম্পত্তি এবং বাবার সম্পদ তোমার ছেলের নামে হতে চলেছে। ওর মনে হয়েছিল যে আমি আর এই বাচ্চা রাস্তা থেকে সরে গেলে সবকিছু ওর হয়ে যাবে। অভয়ের শ্বাস দ্রুত হল। তার মনে রাগ আর ব্যথার ঢেউ উঠল। তাই সে তোমাকে মারার চেষ্টা করেছিল? সঞ্জনার চোখ দিয়ে জল ঝরছিল। সে আমার গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছিল অভয়। এখন সব ঘটনা মিলে যাচ্ছিল। কিন্তু তুমি বেঁচে গেলে কিভাবে? সঞ্জনা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই বিক্রমের লোকেরা আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আমাকে মৃত দেখানোর জন্য তারা অন্য একটি পোড়া দেহ তোমার হাতে তুলে দেয়, আর তুমি তাকেই আমার লাশ ভেবে শেষকৃত্য সম্পন্ন করেছিলে। অভয়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার মানে ১ বছর ধরে তুমি? সঞ্জনা চোখের জল মুছল। আমি পালিয়ে বেড়াচ্ছিলাম অভয়। এক অপরিচিত লোক আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল এবং এই বস্তিতে নিয়ে এসেছিল। আমি বেঁচে ছিলাম ঠিকই, কিন্তু পৃথিবীর চোখে মৃত ছিলাম। আর এই বাচ্চাকে মানুষ করার জন্য আমাকে ছোলা বিক্রি করতে হতো। অভয়ের চোখে জল চলে এলো। তিনি ধীরে করে বাচ্চার দিকে হাত বাড়ালেন, কিন্তু ঠিক তখনই বাইরে কারোর দ্রুত পদধ্বনি শোনা গেল। সঞ্জনার মুখে আবার ভয় ফিরে এলো। অভয়, ওর আমাদের খুঁজে পেয়েছে। অভয় সজাগ হয়ে গেলেন। বাইরে পায়ের শব্দ বেড়েই চলছিল। কেউ দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। সঞ্জনা ঘাবড়ে গিয়ে দেওয়ালের সাথে মিশে গেল এবং বাচ্চাটিকে নিজের কোলে লুকিয়ে ফেলল। তার শ্বাস দ্রুত বইছিল। অভয় তখনই নিজের পিস্তল বের করলেন এবং দরজার দিকে ইশারা করলেন। শান্ত থাকো, যাই ঘটুক না কেন, আমি তোমাকে আর কিছু হতে দেব না। দরজার বাইরে হালকা খসখস শব্দ হল। তারপর কেউ জোরে কড়া নাড়ল। দরজা খোলো। গলার স্বর ভারী, শান্ত, কিন্তু হুমকিতে ভরা। অভয়ের মস্তিষ্কে অ্যালার্ম বেজে উঠল। বিক্রমের লোক। তিনি ইশারায় সঞ্জনাকে পেছনে সরতে বললেন এবং নিজে ধীরে করে দরজার কাছে গেলেন। কে? তিনি কঠোর গলায় জিজ্ঞেস করলেন। এখানে প্রশ্ন করার লোক আপনি নন, ডিএসপি সাহেব। আমরা জানি আপনি ভেতরে আছেন, আর আপনার সাথে ওই মহিলাটিও। দরজা খোলো, নয়তো ফল ভালো হবে না। অভয়ের ভেতরে রাগের আগুন জ্বলে উঠল। যদি এতই সাহস থাকে, তবে নিজেই খোলার চেষ্টা করো। বাইরে কিছু মুহূর্ত নিস্তব্ধতা ছিল, তারপর হঠাৎ এক বিশাল ধামাকা হল। কেউ দরজা ভাঙার চেষ্টা করেছিল। সঞ্জনার মুখ দিয়ে মৃদু চিৎকার বেরিয়ে এলো, কিন্তু অভয় তাকে চোখ দিয়ে শান্ত থাকতে বললেন। লড়াই শুরু হয়ে গেছে। অভয় পিস্তলটি শক্ত করে ধরলেন এবং যেই দ্বিতীয়বার ঝটকায় দরজাটি খুলতে শুরু করল, তিনি গুলি চালালেন। অভয়ের গুলি চলতেই বাইরে হইচই পড়ে গেল। কারো আর্তনাদ শোনা গেল এবং তারপর একেবারে নিস্তব্ধতা। সঞ্জনা কোনায় গুটিসুটি মেরে বসে কাঁপছিল। বাচ্চাটি তার কোলে ভয়ে কুঁকড়ে গিয়েছিল। অভয় শ্বাস রোধ করে দরজার দিকে তাকিয়ে রইলেন। তার পিস্তল তখনও উঁচানো। কেউ কি মারা গেছে, নাকি তারা শুধু ভয় পেয়েছে? ঠিক তখনই বাইরে থেকে আরেকটি আওয়াজ এলো। পিছিয়ে আসো, ডিএসপি একা বেশিক্ষণ টিকতে পারবে না। অভয়ের দৃষ্টি তীক্ষ্ণ হল। বিক্রম তার গুন্ডাদের এখানেও পাঠিয়ে দিয়েছে। তিনি তক্ষুনি দরজার পাশে রাখা একটি ভাঙা কাঠ টেনে নিলেন এবং দরজার হ্যান্ডেলে আটকে দিলেন, যাতে ভেতর থেকে লক হয়ে যায়। তারপর তিনি দ্রুত সঞ্জনার কাছে পৌঁছলেন। সঞ্জনা, আমাদের এখান থেকে বের হতে হবে। সঞ্জনার চোখে ভয় ছিল। কিন্তু কোথায় যাব অভয়? ওরা আমাদের মেরে ফেলবে। অভয় তার কম্পিত হাত দুটি শক্ত করে ধরলেন। যতক্ষণ আমি বেঁচে আছি, কেউ তোমাকে ছুঁতেও পারবে না। তিনি চারদিকে তাকালেন। ঘরটি ছোট হলেও পিছনের দেওয়ালে একটি ভাঙা জানলা ছিল। এটাই একমাত্র রাস্তা বেঁচে আছে। অভয় তখনই জানলা দিয়ে বাইরে উকি দিলেন। পেছনে একটি সরু গলি ছিল যা রেল লাইনের দিকে যায়। তাড়াতাড়ি বের হও,
সঞ্জনা বাচ্চাটিকে শক্ত করে ধরল এবং কাঁপতে কাঁপতে জানলার দিকে এগিয়ে গেল। অভয় প্রথমে বাচ্চাটিকে বাইরে বের করলেন, তারপর সঞ্জনাকে সাহায্য করলেন। তিনি নিজে জানলা দিয়ে ঝাঁপ দিতে যাওয়ার মুহূর্তেই দরজাটি সজোরে ভেঙে গুন্ডারা ভেতরে ঢুকে পড়ল। অভয় তখনই আকাশে এক রাউন্ড গুলি ছুড়লেন এবং সময় নষ্ট না করে জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিলেন। এখন তাদের জীবন বাঁচানোর দৌড় শুরু হয়ে গেল। রেল লাইনের পাশে অন্ধকার ঘনিয়েছিল। সঞ্জনা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। বাচ্চাটি তার কোলেই গুটিসুটি মেরেছিল। অভয় দ্রুত তার কাঁধে হাত রাখলেন। আমাদের জলদি বেরোতে হবে, ওরা আমাদের ধরার আগেই। তার গলায় উদ্বেগ থাকলেও চোখে এখনো সাহসের ফুলকি ছিল। সঞ্জনা মাথা নাড়ল। সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু অভয়ের উপস্থিতি তাকে শক্তি দিচ্ছিল। তারা তিনজন লাইনের ধার দিয়ে দৌড়াতে লাগলেন, কিন্তু তখনই পেছন থেকে গুলির শব্দ গর্জে উঠল। অভয় তখনই সঞ্জনা আর বাচ্চাটিকে নিচে শুইয়ে দিলেন এবং নিজে তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে পড়লেন। গুলি তাদের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল এবং কোনো পাথরে লেগে আগুনের ফুলকি বেরোচ্ছিল। হঠাৎ একটি গুলি অভয় কাঁধে লাগল। তিনি যন্ত্রণায় কাতরে উঠলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। রক্ত পড়ছিল, কিন্তু তিনি থামলেন না। সঞ্জনার চোখ ভয়ে বড় হয়ে গেল। অভয়! কিন্তু অভয় হাত তুলে তাকে চুপ করালেন। ভয় পেও না, আমি ঠিক আছি, তুমি বাচ্চাকে নিয়ে গিয়ে দাও। ঠিক তখনই বিক্রমের গলা শোনা গেল। পালিয়ে কোনো লাভ নেই ছোট ভাই, তোকে আর তোর পরিবারকে শেষ করতে এসেছি। অভয়ের চোখ রাগে জ্বলজ্বল করছিল। তিনি পেছন ফিরে দেখলেন বিক্রম হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার পেছনে গুন্ডাদের দল। তুই এত নিচে নেমে গেলি বিক্রম? নিজের ভাইকে মারতে এসেছিস? অভয়ের কণ্ঠ কাঁপছিল, কিন্তু যন্ত্রণায় নয়, বরং প্রতারণার জ্বালায়। বিক্রম হাসল। তুই সব সময় আমার পথের কাঁটা ছিলি অভয়, এখন তোর অস্তিত্ব মিটিয়ে দেব। সে পিস্তল তুলল এবং ট্রিগার টিপুল। গুলির শব্দ গুম গুম করে উঠল, কিন্তু এবার সঞ্জনা দৌড়ে এলো। সে অভয়ের সামনে চলে এলো। গুলি তার বুকে বিঁধে গেল। অভয়ের চোখ আতঙ্ক আর যন্ত্রণায় ফেটে পড়ল। না, সঞ্জনা! সঞ্জনা টলতে লাগল। তার শরীর কাঁপছিল। সে তার চোখ অভয়ের ওপর নিবদ্ধ করল। সেই চোখ, যাতে 1 বছর আগেও ভালোবাসা ছিল, আর আজও তাই আছে। অভয়, আমাদের বাচ্চা! সে কাঁপতে কাঁপতে বলল। অভয় দ্রুত গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। সঞ্জনা, কিছু বলো না, তোমার কিছু হবে না। কিন্তু সঞ্জনা হাসল, এক দুর্বল কিন্তু সত্যিকারের হাসি। আমি সব সময় তোমার সাথে থাকব। আর তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। অভয়ের বুক ফেটে যাচ্ছিল। সঞ্জনার শ্বাস থেমে গেছে। তার আর্তচিৎকারে চারপাশ গুমড়ে উঠল। বিক্রম হাসছিল। এবার তোর পালা অভয়। কিন্তু তখনই পুলিশের সাইরেন বেজে উঠল। অভয় আগেই ব্যাকআপ ডেকে রেখেছিলেন। পুলিশ বিক্রম এবং তার লোকদের ঘিরে ফেলল। একের পর এক গুলি চলল এবং বিক্রম সেখানেই ঢলে পড়ল। কিন্তু অভয়ের কিছুতেই কিছু আসছিল না। তার পৃথিবী আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। তার কোলে ছিল সঞ্জনার নিথর দেহ, আর তার পাশে দাঁড়িয়েছিল একটি ছোট্ট বাচ্চা, যে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তার মাকে জাগানোর চেষ্টা করছিল। মা, ওঠো না, বাবা কাঁদছে। অভয়ের চোখ দিয়ে জল ঝরতে লাগল। তিনি বাচ্চাটিকে নিজের বাহুতে জাপটে ধরলেন। আজ তিনি সবকিছু হারিয়েছেন, কিন্তু তিনি একটি প্রতিজ্ঞা করলেন। তিনি নিজের ছেলেকে এই অন্ধকারে হারিয়ে যেতে দেবেন না। তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং অন্ধকার থেকে আলোর দিকে এগোতে লাগলেন, কারণ সঞ্জনার ভালোবাসা সবসময় তার সাথে থাকবে। বন্ধুরা, এই গল্প সম্পর্কে আপনার কি বলার আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি শেয়ার করুন, কারণ সম্ভবত আপনার শেয়ার করা একটি গল্প অন্য কাউকে আশার আলো দেখাতে পারে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ।